ক্লাস 7-এর সকল ছাত্রবন্ধু, আশা করি তোমরা এই অতিমারির মধ্যে ঠিকঠাক পড়াশুনো করছো। আমি এর আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে জীববৈচিত্র্য অবলুপ্তির কারণটা আলোচনা করেছিলাম, তাই তো? আশা করি তোমাদের মনে পড়ছে। জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কাকে বলে? বায়োডাইভার্সিটি শব্দটা কোন বিজ্ঞানী কত সালে চালু করেছিলেন? বায়োডাইভার্সিটি অর্থাৎ জীববৈচিত্র্য অবলুপ্তির কারণগুলো কি কি, এই তিনটে বিষয় নিয়ে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এই যে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি, এই বিষয়টা আমরা কেন পড়ব, আমাদের কেন এটা জানা দরকার? দেখো, অবশ্যই আমাদের জানা দরকার। জীববৈচিত্র্য আমাদের বিভিন্নভাবে উপকার করে থাকে। এই যে টোটাল জীবজগৎকে জীববৈচিত্র্য বিভিন্নভাবে উপকার করে থাকে, আর সেই জন্যই আমাদের এটা জানতে হবে। এখন কি কি উপকার করে থাকে দেখা যাক সেগুলো কি কি। আমি এক এক করে বলছি, তোমরা খাতাতে নোট করে নেবে। খাদ্যের উৎস হিসাবে সবুজ উদ্ভিদরা জীববৈচিত্র্যতে একটা বিশেষ ভূমিকা নিয়ে থাকে। তোমরা একটু ভেবে দেখো যে আমরা সর্বভুক প্রাণী, অর্থাৎ আমরা উদ্ভিদজাত খাবারও খাই, আবার প্রাণীজ খাবারও খাই। তা উদ্ভিদজাত যে খাবারগুলো, ভাত, ডাল, রুটি, মুড়ি, চিড়ে, বিভিন্ন সবজি, ফলমূল, এগুলো কিন্তু সরাসরি আমরা উদ্ভিদ থেকে পাই। সবুজ উদ্ভিদরা সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাবার তৈরি করে। সেই খাবার আমরা উদ্ভিদ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পেয়ে থাকি। আবার দেখো, তৃণভোজী প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খায়, খেয়ে বেঁচে থাকে। মাংসাশী প্রাণীরা আবার তৃণভোজী বা শাকাশী প্রাণীদের খায়, তারা বেঁচে থাকে। তাহলে এই জীবজগতে জীববৈচিত্র্য খাদ্যের উৎস হিসাবে কিন্তু একটা বিশেষ ভূমিকা নিয়ে থাকে। 2 নাম্বার, ভেষজ উদ্ভিদ। তোমরা ঔষধি বলে একটা নাম শুনেছ, ঔষধি। ঔষধি বা ভেষজ উদ্ভিদ, ঔষধি গাছ বা ভেষজ উদ্ভিদ অর্থাৎ মেডিসিনাল প্লান্ট। মেডিসিনাল প্লান্ট, মেডিসিন থেকে কতটা আনা হয়েছে। তুলসী নাম শুনেছ, বাসক নাম শুনেছ, সর্পগন্ধা নাম শুনেছ, সিংকোনা গাছ নাম শুনেছ, কুলেখাড়া গাছ নাম শুনেছ, ব্রাহ্মী শাক নাম শুনেছ। এই যে গাছগুলোর নাম বললাম, এদের খুব ভেষজ গুণ রয়েছে। যেমন দেখো, বাসক গাছের পাতার রস আমাদের সর্দি কাশি দূর করে, বিশেষ করে কাশি সারাতে ব্যবহার করে। বা তুলসী পাতার রস যদি একটু মধুর সাথে মিশিয়ে খাওয়া যায়, তাহলে আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা জন্মে। অপরদিকে আমাদের সর্দি ভাবটা, কাশি ভাবটা কমে যায়। আবার সিংকোনা গাছের কাণ্ডের ছাল থেকে কুইনাইন বলে একটা উপকার পাওয়া যায়। কুইনাইন ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, ম্যালেরিয়া। আবার ব্রাহ্মী শাক নাম শুনেছ। ব্রাহ্মী শাক খেলে, এই যে ব্রাহ্মী শাকের ভেষজ গুণের মধ্যে
একটা বিশেষ গুণ হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, বিশেষ করে ব্রেনের স্নায়ুকোষগুলোকে, মস্তিষ্কের স্নায়ুকোষগুলোকে ওরা সুস্থ স্বাভাবিক রাখে, তাদেরকে পুষ্টি যোগাতে বিশেষ ভূমিকা নেয়, ফলে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। তা আমি তোমাদের বলবো যে তোমরা তো শহরের ছেলে, তোমরা শাকসবজি খেতে যাও না, একটু শাকসবজি খাবে, বিশেষ করে ব্রাহ্মী শাক খাবে। কুলেখাড়া কিন্তু আমাদের অ্যানিমিয়া রোগ, অর্থাৎ রক্তে যে হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিন তৈরিতে একটা বিশেষ ভূমিকা নিয়ে থাকে। অন্য কথায় ঘুরিয়ে বলতে পারি যে এটা আমাদের রক্তের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করতে পারে। তাই কুলেখাড়া এই শাকটাও কিন্তু খাওয়া ভালো। কুলেখাড়া পাতার রস মাঝে মধ্যে খেলে অ্যানিমিয়া সেরে যায়। আমরা তো বাজারে গিয়ে আয়রন টনিক কিনে নিয়ে আসছি অথবা আয়রন ক্যাপসুল কিনে নিয়ে আসছি, তার থেকে কিন্তু কুলেখাড়া অনেক বেটার। বিনা পয়সায় বাজারে যাও, এখন কুলেখাড়ার সিজন, প্রতিদিন এক আটি করে কুলেখাড়ার শাক নিয়ে তার রস তৈরি করে সকালে খালি পেটে খেয়ে নাও, দেখবে শরীরে খুব এনার্জি আসবে, ভালো মতো রক্তের পরিমাণ বেড়ে যাবে, অক্সিজেন পরিবহন করার ক্ষমতা রক্তের বেড়ে যাবে, দেহ বেশ সুস্থ সবল থাকবে, ঝিমুনি ভাব কেটে যাবে। তা এইগুলো খুব গুরুত্বপূর্ণ। আবার সর্পগন্ধা, দেখো সর্পগন্ধা একটা গাছ আছে, এটা বনে বাদারে জন্মায়। এই সর্পগন্ধা গাছের যে মূল থাকে সেই মূল থেকে একটা উপক্ষার পাওয়া যায়। উপক্ষার কি? উপক্ষার হলো উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত রেচন বস্তু। নাইট্রোজেন ঘটিত রেচন বস্তু উপক্ষার। এই উপক্ষার কিন্তু সিঙ্কোনা গাছের কাণ্ডের ছালে যে কুইনাইন থাকে, এটাও একটা উপক্ষার। আবার সর্পগন্ধা গাছের মূলে থাকে রেসারপিন, এটাও একটা উপক্ষার। এই যে সর্পগন্ধা গাছের যে উপক্ষারটা পাওয়া যায়, অ্যালকালয়েড বলে, উপক্ষার বা অ্যালকালয়েড বলে। এই উপক্ষার আমাদের হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করে। হাই ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপের ক্ষেত্রে এই সর্পগন্ধা গাছের উপক্ষারটা ব্যবহার করা হয়। আরও অনেক গাছ আছে, যেমন থানকুনি গাছের পাতার রস যদি খাওয়া যায় পেটের গোলমাল সেরে যায়। বিশেষ করে আমাশা জাতীয় ব্যাপারগুলো, লুজ মোশন ব্যাপারগুলো কমে যায়। খুব ভালো, থানকুনি গাছের পাতার রস খুব খাওয়া ভালো। তা এই যে ভেষজ উদ্ভিদ, এগুলো জীববৈচিত্র্য থেকে আমরা পেয়ে থাকি এবং এগুলো আমাদের রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা নিয়ে থাকে। আবার জীববৈচিত্র্য আমাদের ইন্টারন্যাশনাল বিজনেসেও কিন্তু একটা বিশেষ ভূমিকা নিয়ে থাকে। ইন্টারন্যাশনাল বিজনেস, যেমন দেখো আমাদের দেশে প্রচুর পরিমাণে হাতি রয়েছে। যে দেশে হাতি কম অথচ পরিবেশ রয়েছে, হাতি সেই পরিবেশে বসবাস করতে পারবে, তারা আমাদের থেকে কিনে নিতে পারে। আমাদের দেশে প্রচুর পরিমাণে গন্ডার আছে, যে দেশে গন্ডারের সংখ্যা কম অথচ গন্ডার বেঁচে থাকার মতো উপযুক্ত পরিবেশ রয়েছে, তারা আমাদের দেশ থেকে গন্ডার কিনতে পারে। আবার বিদেশ থেকেও আমরা সাদাবাঘ কিনে আনতে পারি। মারমোসেট বলে এক ধরনের বানর আছে, খুব ছোট ছোট হয়, বাড়ি দেখতে সুন্দর, তোমরা কলকাতা চিড়িয়াখানাতে গেলে দেখতে পাবে। আমরা বিদেশ থেকে আবার নিয়ে আসি এটাকে। আমাদের দেশে জিরাফ পাওয়া যায় না, বিদেশ থেকে আমরা নিয়ে আসি। তা এই যে প্রাণী, একটা দেশের প্রাণী আরেকটা দেশে বিক্রি করা বা বিনিময় করা, এর মাধ্যমেও কিন্তু আমাদের একটা ইন্টারন্যাশনাল বিজনেস গড়ে উঠতে পারে। তাছাড়া পরিবেশ সংরক্ষণে কিন্তু জীববৈচিত্র্য একটা বিশেষ ভূমিকা নিয়ে থাকে। পরিবেশ সংরক্ষণ, উদ্ভিদ জাত যে সমস্ত জীবগুলো রয়েছে তারা অক্সিজেন তৈরি করে, বায়ুমণ্ডলকে দেয়। এই উদ্ভিদ বা বনভূমির উপরে আমাদের জলবায়ু নির্ভর করে। আমাদের বন্যার হাত থেকে আমরা রক্ষা পাই, ঝড় বৃষ্টি এটা নির্দিষ্ট পরিমাণে হবে, এটা বনভূমির উপর নির্ভর করে। তা জীববৈচিত্র্য আমাদের পরিবেশ রক্ষায় একটা বিশেষ ভূমিকা নিয়ে থাকে। তারপরে আরেকটা বলতে পারি পর্যটন শিল্পের প্রসার। পর্যটন শিল্প,
ট্যুরিজম ট্যুরিজম বা পর্যটন শিল্পের প্রসার ঘটে। তোমরা একটু ভেবে দেখো না, আমরা ক্যালকাটা চিড়িয়াখানাতে কি করতে যাই? আমরা একটু এনজয় করতে যাই, তাই তো? চিত্ত বিনোদনের জন্য যাই। সেখানে বিভিন্ন রকমের প্রাণী সংরক্ষণ করা রয়েছে নির্দিষ্ট খাঁচার মধ্যে, নির্দিষ্ট পরিবেশে, নির্দিষ্ট জায়গা ঘেরাতে, অঞ্চলে। সেই প্রাণীগুলোকে দেখে আমাদের মনে আনন্দ আসে, আমরা সেগুলো দেখে নির্মল আনন্দ লাভ করতে পারি। আবার তোমরা একটু ইকো পার্কে যাও, ইকো পার্ক দেখবে খোলামেলা, গাছপালা প্রচুর, বিশাল বড় লেক রয়েছে বা ঝিল রয়েছে, নানা রকমের মানে চিত্ত বিনোদনের ব্যবস্থা রয়েছে, গাছপালা রয়েছে। সেগুলো দেখলে আমাদের মন আনন্দে ভরে যায়। এই যে চিত্ত বিনোদন। আবার বটানিক্যাল গার্ডেনের কথাটা ভাবো। বটানিক্যাল গার্ডেন, শিবপুরে যে বটানিক্যাল গার্ডেনটা রয়েছে হাওড়া জেলাতে, সেখানে বিভিন্ন রকমের বিরল প্রজাতির উদ্ভিদ রয়েছে, বিভিন্ন জাতের বাঁশ গাছ আছে, একটা বিশাল বড় বটগাছ রয়েছে, প্রায় 250 বছর তার বয়স। সেগুলো ছাড়াও কিন্তু এখানে বেশ বড় পদ্ম গাছ রয়েছে, জায়ান্ট লোটাস রয়েছে। এছাড়াও বিভিন্ন লুপ্ত প্রায় উদ্ভিদগুলো সেখানে সংরক্ষণ করা হচ্ছে। সেগুলো দেখেও কিন্তু আমাদের মনে আনন্দ আসে। খোলামেলা জায়গা, খুব ভালো পরিবেশ, মুক্ত অক্সিজেন, মাঝে মধ্যে পুকুর আছে বা জলাশয় আছে। এই যে চিত্ত বিনোদন বা পর্যটন শিল্পের প্রসার ঘটতেও কিন্তু জীববৈচিত্র্যের খুবই গুরুত্ব। সুন্দরবনে আমরা যাই, কি করতে যাই আমরা সুন্দরবনে? সুন্দরবনে জীববৈচিত্র্য প্রচুর। এখানকার বিভিন্ন উদ্ভিদ রয়েছে, ম্যানগ্রোভ উদ্ভিদ, আবার রয়্যাল বেঙ্গল টাইগার আছে, হরিণ আছে। এইগুলো দেখতে পাবো, সে আশা নিয়ে যাই। তাছাড়া খাড়ি রয়েছে, অসংখ্য ছোট বড় খাড়ি রয়েছে, নদী রয়েছে। এগুলো দেখে আমাদের মনে একটু আনন্দ আসে, আমরা একটু রেস্ট পাই, আমরা একটা মুক্ত পরিবেশ পাই। আর যদি এই সমস্ত জীববৈচিত্র্য না থাকতো তাহলে কি আমরা কোনো যেতাম? তাহলে পর্যটন শিল্পের প্রসার ঘটতো না। তাহলে এই যে পর্যটন শিল্পের প্রসার বৃদ্ধিতেও কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে। তা জীববৈচিত্র্য আমাদের কেন প্রয়োজন, অর্থাৎ জীববৈচিত্র্যের গুরুত্ব কি, সেটা একটু জানতে হবে। এরপরে আমাদের একটুখানি মাথায় রাখতে হবে, যদিও ক্লাস 7 এটা খুব একটা বেশি নেই, তোমরা ক্লাস 9 গেলে এটা একটু জানতে পারবে, আবার 11 গেলে একটু বিস্তারিতভাবে জানতে পারবে। জীববৈচিত্র্যের প্রকারভেদ, জীববৈচিত্র্য ক প্রকার এবং কি কি, খাতাতে লিখে নাও। জীববৈচিত্র্য ক রকমের এবং কি কি, তোমাদের বইতে নর্মালি থাকে না, কিন্তু আমার মনে হয়েছে একটু জেনে নিলে ভালো হয়। দেখো, একটু বেশি জানতে পারলে তো কোনো অসুবিধা নেই। এটা একটা প্রশ্ন আমরা মানে একটু উঁচু ক্লাসে করে থাকি। জীববৈচিত্র্য ক রকমের কি কি? জীববৈচিত্র্য 3 রকমের হতে পারে। একটা জিনগত জীববৈচিত্র্য, একটা প্রজাতিগত জীববৈচিত্র্য, আর একটা বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য। আবার বলছি, জীববৈচিত্র্য ক রকমের কি কি? 3 রকমের। জিনগত জীববৈচিত্র্য, প্রজাতিগত জীববৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য। এই 3টে ভাগ একটু মনে রাখার চেষ্টা করবে। বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য, প্রজাতিগত জীববৈচিত্র্য আর জিনগত জীববৈচিত্র্য। এই যে 3টে ভাগ নর্মালি তোমাদের ক্লাস 7 বইতে থাকে না। যদি সম্ভব হয় একটু মনে রাখবে। এরপরে আমি তোমাদের যে বিষয়টা বলবো সেটা তোমাদের বইতে ডাইরেক্ট আছে, জীববৈচিত্র্য সংরক্ষণ। জীববৈচিত্র্য সংরক্ষণ অর্থাৎ এই যে জীববৈচিত্র্য রয়েছে আমাদের পৃথিবীতে, এই জীববৈচিত্র্য সংরক্ষণ কিভাবে করা যেতে পারে। জীববৈচিত্র্য সংরক্ষণের 2টো দিক রয়েছে। একটাকে বলে ইনসিটু সংরক্ষণ। ইনসিটু মানে একই জায়গায় সেই নির্দিষ্ট প্রজাতির জীবগুলোকে রেখে সংরক্ষণ পদ্ধতি। একই জায়গাতে অর্থাৎ নিজস্ব বাসস্থানে জীবগুলোকে রেখে সেখানে সংরক্ষণ করার যে পদ্ধতি তাকে বলা হয় ইনসিটু সংরক্ষণ। স্থানিক সংরক্ষণ, স্থানিক মানে একই জায়গাতে রেখে দেওয়া। দেখো, সুন্দরবন অঞ্চলে কিন্তু আমরা বাঘ সংরক্ষণের ব্যবস্থা করেছি। আমরা কখনোই চাইবো না যে সুন্দরবনের সব বাঘগুলোকে ধরে নিয়ে এসে কলকাতার চিড়িয়াখানাতে ভরে দেবো এবং সেখানে খাঁচা টাচা তৈরি করে খাবার দাবার দিয়ে তাকে বাঁচিয়ে রাখবো। আমরা সবগুলোকে ধরে নিয়ে আসবো না। আমরা কি করব?
আমরা ওই সুন্দরবনের পরিবেশেই বাঘগুলোকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করব। সে যে ধরনের বনভূমি পছন্দ করে সেই বনভূমিগুলোকে ঠিকঠাক রক্ষা করার চেষ্টা করব। যে ধরনের খাবার তারা শিকার করতে বেশি ভালোবাসে সেই খাবারগুলো যাতে পর্যাপ্ত পরিমাণে সেখানে থাকে সেই ব্যবস্থা করে দেবো, দিয়ে সংরক্ষণ করব। তোমরা জানো কিনা আমি জানি না, এই আমাদের সুন্দরবন কিন্তু একটা একদিকে অভয়ারণ্য বা স্যাংচুয়ারি, একদিকে অভয়ারণ্য আর বা স্যাংচুয়ারি, আর একদিকে কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ বায়োস্ফিয়ার রিজার্ভ এটা কিন্তু বনভূমির মধ্যে একটা বিশেষ টাইপের কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত হয়। 3টে অঞ্চল থাকে বায়োস্ফিয়ার রিজার্ভ, একদম ভেতর দিকে কোর অঞ্চল থাকে। কোর অঞ্চলে কোনো লোকজনকে ঢুকতে দেওয়া হয় না, বন দপ্তরের কর্মীরা যায়, আর বিভিন্ন সায়েন্টিস্ট এবং গবেষকরা ওখানে গবেষণা করতে যায়। ওখানে সাধারণের পারমিশন থাকে না। ঠিক তাকে ঘিরে একটা অঞ্চল থাকে বাফার অঞ্চল, যেখানে গিয়ে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীজ সম্পদ সংগ্রহ করা যেতে পারে। বাফার অঞ্চল কোর অঞ্চলকে ঘিরে অবস্থান করে। আর একটা ট্রানজিশনাল অঞ্চল যেখানে হাটবাজার বসে, যেখানে হোটেল, বাড়িঘর, তারপরে তোমার হচ্ছে যানবাহনের ইত্যাদি ব্যবস্থা রয়েছে। ট্রানজিশনাল অঞ্চল। বায়োস্ফিয়ার রিজার্ভ পশ্চিমবঙ্গে কিন্তু সুন্দরবন একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা অভয় অরণ্য বা স্যাংচুয়ারি। এটা একটু মাথায় রাখবে, স্যাংচুয়ারি। একদিকে অভয়ারণ্য, অপরদিকে এটা বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ মানে বনভূমির সাহায্য নিয়ে মানুষ বেঁচে থাকবে এবং তার 3টে অঞ্চল থাকবে। সে বায়োস্ফিয়ারের একদম সেন্টারে থাকবে কোর অঞ্চল, তাকে ঘিরে থাকবে বাফার অঞ্চল, তাকে ঘিরে বাইরের দিকে থাকবে ট্রানজিশনাল অঞ্চল। একটা কথা তোমাদের বলি, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটা কি? উঁচু ক্লাসে উঠলে পড়বে নীলগিরি ফরেস্ট। নীলগিরি ফরেস্ট কেরলে এটা অবস্থান করে। নীলগিরি ফরেস্ট এটা কিন্তু ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। তা এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ ইনসিটু সংরক্ষণের একটা উদাহরণ। তারপরে হচ্ছে তোমাদের অভয়ারণ্য একটা বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ। অভয়ারণ্য বা ন্যাশনাল পার্ক বা জাতীয় বনভূমি একটা ইনসিটু সংরক্ষণের উদাহরণ। আবার রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বনভূমি এটাও কিন্তু ইনসিটু সংরক্ষণের একটা উদাহরণ। এক্সিটু সংরক্ষণ মানে হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীগুলোকে নিজস্ব বাসস্থান থেকে এনে আরেকটা জায়গায় তাদেরকে সংরক্ষণ করা হয়, নিজস্ব বাসস্থান থেকে তুলে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। যেমন বটানিক্যাল গার্ডেন, যেমন চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন, এরা কিন্তু সব এক্সিটু সংরক্ষণের উদাহরণ। এই এক্সিটু সংরক্ষণে কিন্তু উদ্ভিদ এবং প্রাণীগুলোকে নিজস্ব বাসস্থান থেকে তুলে আনা হয়, ধরে আনা হয়, তার কৃত্রিম পরিবেশ তৈরি করা হয়। যে ধরনের পরিবেশে সে বসবাস করতে ভালোবাসে সেই জায়গায় এটা সংরক্ষণ করা হয়। তাহলে ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের উদাহরণ তোমাদের একটু মাথায় রাখতে হবে। ইনসিটু এক্সিটু সংরক্ষণ কাকে বলে এটা একটু মনে রাখতে হবে। জীববৈচিত্র্যের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি সেটা একটু মনে রাখতে হবে। জীববৈচিত্র্য করকমের কি এটাও একটু মনে রাখতে হবে তোমাদের। এছাড়াও এই যে জীববৈচিত্র্য সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে জীববৈচিত্র্যের অবলুপ্তির কারণগুলো কি সেটা এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, সেটাও তোমাদের মনে রাখতে হবে। তা আজকে যে বিষয়বস্তু আলোচনা করলাম, মেনলি 3টে বিষয় আমি তোমাদের আলোচনা করেছি। যে জীববৈচিত্র্যের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগ, জীববৈচিত্র্যের সংরক্ষণ পদ্ধতি, ইনসিটু সংরক্ষণ এবং এক্সিটু সংরক্ষণ পদ্ধতি, এগুলো একটু মনে রেখে দেবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। তোমরা ভালো করে ভিডিওগুলো শোনো, খাতাতে নোট করে নেবে। ঠিক আছে, ভালো থেকো সবাই। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে
সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই আমি ক্লাস শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে। প্রত্যেকটা জায়গা ভালো করে নোট করে নেবে, ভালো করে পড়বে। ঠিক আছে, সবাই ভালো থেকো।